সিপিআইএম মাওবাদীদের জন্য গলা ফাটায়, নাকি সিপিআইএম মাওবাদী দমন করেছিল? বাম জামানায় সিপিআইএম বা বামেরা মাওবাদীদের দমন করেছিল? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। আর প্লাস নিউজে একটা প্রোগ্রাম আমি দেখছিলাম, যেখানে শতরূপ ঘোষের সঙ্গে রীতিমতো তর্ক বেঁধে গেল। নাকি মাওবাদী, এই যে রিসেন্ট মারা গেল একজন, দুঃখ প্রকাশ করেছে বামেরা, এই নিয়ে তুমুল আলোচনা। আর প্লাসের যিনি সঞ্চালক রয়েছে, মানে শতরূপকে ঠোকার চেষ্টা করছিল, আমি জানি না অ্যাকচুয়ালি, কিন্তু শতরূপকে দারুণ প্রশ্ন করেছেন এবং শতরূপ তার উত্তর যেভাবে দিয়েছেন, আমার মনে হয় আর প্লাস নিউজের সাংবাদিকের কাছে, সঞ্চালকের কাছে এর কোনো মানে তোড় ছিল না। আমি আপনাদেরকে দেখাতে চাইবো, আপনারা বারংবার দেখছেন মানুষের চোখ খোলানোর চেষ্টা করছে শতরূপ ঘোষ। শতরূপ ঘোষের কাছে যা নলেজ রয়েছে উজাড় করে দিচ্ছে, মানুষের চোখ খোলানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গে বর্তমান পরিস্থিতি কি। আর বামেদের নামে বারবার কালি ছেটানোর চেষ্টা বিভিন্ন মিডিয়ার মাধ্যমেও আপনারা দেখেছেন এবং রাজনৈতিক দলগুলো দেখেছেন, একদিকে বিজেপি, একদিকে তৃণমূল, আর এর মধ্যে বামেরা যোদ্ধার মতো দাঁড়িয়ে রয়েছে। আপনারা দেখেছেন স্ট্রিম মিডিয়াতে বামেদের প্রতিনিধি যতবার যান, সে কৌস্তব চ্যাটার্জি হোক, সে সৈকত গিরি হোক, বা শতরূপ হোক, দীপশিতা হোক, বা আরো অন্যান্যরা, দেখেছেন কিভাবে লড়াই করে। তাদের কঠিন প্রশ্নের, কঠিন থেকে কঠিনতর প্রশ্নের উত্তর বামেদের কাছে রয়েছে। শতরূপ ঘোষের এই মূল্যবান বক্তব্যগুলো আপনাদেরকে শোনাতে চাইবো, শুনুন আপনারা। এই যে মাওবাদী নেতা মারা গেছেন, ওই ওদের পার্টির আর কি, সেই পার্টি মানে বন জঙ্গল রেড করিডোরের পার্টি, ওই পার্টির যে কি জেনারেল সেক্রেটারি, সরি হ্যাঁ, ওদেরও পলিট ব্যুরো আছে, জেনারেল সেক্রেটারি আছে, কেন্দ্রীয় কমিটি আছে, হ্যানো আছে, ত্যানো আছে। দেখো ওদের মধ্যে যে কামারাডিটা আছে, মহিলা নিয়ে ওদের মধ্যেও গন্ডগোল। আমি কোট আনকোট বলছি, এটা আমার কথা নয়, যারা মাওবাদী বিট কভার করেছেন, বিশ্ববিখ্যাত এবং ভারত বিখ্যাত সাংবাদিক, তারাই বলেছেন যে সেখানে মহিলা সংক্রান্ত কারণে এবং ক্ষমতা কারণে নিজেদের মধ্যে তীব্র তীব্র বিরোধ আছে। তা সত্ত্বেও তাদের কিন্তু একটা অদ্ভুত কামারাডি আছে, ভ্রাতৃত্ববোধ আছে, তারা একজোট হয়ে লড়ে। তাদের পার্টির ওই যে জেনারেল সেক্রেটারি, সে যখন মারা গেল, মানে পুলিশ গুলি করলো, তখন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট মানে সিপিআইএম, যারা তাদের একের পর এক কমরেডদের শেষ করে দিয়েছে লালগড়ে বা জঙ্গল মহলে, তারা এই পুরো বিষয়টা দুঃখ প্রকাশ করছে। তারা বিজেপিকে, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি এটাকে বার করো, ওই আমাদের প্রেস লিস্টে কোথায় সিপিআইএম দুঃখ প্রকাশ করেছে। সিপিআইএম বলেছে যে রাষ্ট্রের কখনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর রুটটা নেওয়া উচিত নয়, এবং সেখানে মাওবাদীদেরকে সিপিএম যত ঘেন্না করে, তুমিও করো না, পৃথিবীর কেউ করতে পারে না ভারতে। মাওবাদীদের হাতে যত সিপিএম এর কর্মী খুন হয়েছে, অত কোনো পার্টির খুন হয়নি। প্রশ্নটা এখানে সিপিআই মাওবাদীকে নিয়ে না, ওদের প্রতি তুমি আমায় যদি জিজ্ঞেস করো, আমার দুয়ানা কোনো সমবেদনা নেই, এবং যেদিন এই ঘটনাটা ঘটেছে আমি অত্যন্ত শান্তিতে ঘুমোতে গেছি। তুমি যদি ওই ব্যক্তি মাওবাদী নেতার মৃত্যুর কথা বলে থাকো, কারণ এদের আমি চেহারা দেখেছি। আমি তখন আশুতোষ কলেজ থেকে জাস্ট পাস আউট হচ্ছি, যেহেতু এসএসকেএম হাসপাতালটা আমার কলেজের কাছেই ছিল, আমাদের কোনো কমরেডি খুব অসুস্থ হয়ে এসএসকেএম এ আসলে আমাকে ফোন করে বলতো, আমি কিছু যা হয় আর কি, গ্রাম থেকে এসছেন, চেনেন না কাউকে, এখানে একটা দেখাশোনা করতে হবে, কোথায় ডাক্তারের কাছে যেতে হবে, কোথায় কথা বলতে হবে বুঝতে পারছেন না, আমাকে ছুটে যেতে হতো। আমি দেখেছি, আমার এখনো মনে পড়ে ঝাড়গ্রামের গৌর পৈছা বলে আমাদের এক কমরেড, তো তিনি গুলিবিদ্ধ হয়ে এসএসকেএমে ভর্তি। আমার কাছে বিকেলবেলা খবর মানে ফোন করলো পার্টি অফিস থেকে, এরকম ব্যাপার, ওখানে যেতে হবে, খুব ক্রিটিক্যাল কন্ডিশন কমরেডের, আমাদের ঝাড়গ্রামের লোকাল ইয়েরা রয়েছে, তো মাওবাদীরা বেড়েছে ইয়েতে। তো ওখানে গেছি, এরকম আছি, ওনার পরিবারের একজন দুজন আছেন, কান্নাকাটি করছে, সেই সময় খবর আসলো উনি উপরে মারা গেলেন। তো আমার তখন কত 2009 সাল, মানে আমার তখন 23 বছর বয়স, জাস্ট 22 পার করে 23-এ পা রাখছি। তো ওই সময় এরকম একটা মানে খুন হওয়া, একটা গুলিবিদ্ধ খুন হওয়া, মৃত্যু, এই সেই অর্থে প্রথম তখন দেখছি। তারপরে দেখতে হলো আরো, সুদীপ্তকে দেখতে হলো আরো দেখতে। এনিওয়ে, আমার যে কারণে আমি ঘটনাটা তোমার এত বছর পরে বলছি, ওখানে তখন আমাদের পার্থদা বলে আমাদের পার্টির লিডার ঝাড়গ্রামের, তো সেই ওখানে ছিল, আমার তখনই আলাপ তার সাথে। তার কাছে একটা ফোন আসলো, সে ফোনটা ধরে বলছে, ও আচ্ছা তাই, আচ্ছা হতে পারে, ঠিক আছে তোমরা সাবধানে থাকো, এরকম বলছে ফোনটা। বলে ফোনটা রাখার পরে একটা কথা আমায় বললো, সে আমি প্রথম জানলাম এটা, বলে তার আগের দিন যখন গৌরপরিচ্ছাকে মাওবাদীরা গুলি করেছিল, সে মারা যায়নি, ভেবেছিল যে মারা যাবে, তক্ষুনি মারা যাবে, গুলি করেছিল, মারা যায়নি, তখন নাকি ঝাড়গ্রাম শহরে শোক মিছিল বার করেছিল
যে মরেনি বলে একটা চিন্তা করো, মানে কতটা মধ্যযুগীয়, কতটা জানোয়ার এরা। সে মানে মারা যায়নি বলে শোক মিছিল বার করেছে আগের দিন নাকি, বলছে আজকে এই মারা গেছে এসএসকেএম এ, খবর চলে গেছে ঝাড়গ্রামে, এখন মাওবাদীরা ঠিক করেছে ওরা হচ্ছে বিজয় মিছিল বার করবে, একটা মানুষকে খুন করেছে, তার ফাইনালি তার মৃত্যুটা ঘটেছে বলে বিজয় মিছিল। এরা এতটাই কোল্ড ব্লাডেড, তার মৃত্যুতে আমার তার প্রতি কোনো সহানুভূতি নেই। আমরা চাই না যে রাষ্ট্র এক্সট্রা জুডিশিয়াল কিলিংটাকে নর্মালাইজ করে ফেলুক, কেননা তাহলে না এইটা খালি মাওবাদী নেতাকে দিয়ে থামবে না, তাহলে না এটা কোনো মানে কালকে কোনো সিভিল সোসাইটি অ্যাক্টিভিস্টকে পছন্দ হলো না, তাকে গুলি করে দিল, কোনো সাংবাদিকতা পছন্দ হলো না, তার একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং তোমরা জানো ইতিমধ্যে হয়েওছে, ভারতে শুরুও হয়েছে, উত্তরপ্রদেশে এরকম কিছু ঘটনা, সেটা এখন কোর্টও তার স্টক টেকিং করছে। আমি বলছি যে এর সিনেমায় দেখতে ভালো লাগে যে কোনো ট্রায়াল হবে না, কিচ্ছু হবে না, ফ্যাসলা অন দ্য স্পট, কিন্তু এই এক্সট্রা জুডিশিয়াল কিলিংটা কেউই, আজকে ধরো সিপিআইএম ক্ষমতায়, হ্যাঁ মনে করো দেশে, সে তার আগে 10-15 বছর তৃণমূলের এই অত্যাচার ফেস করেছে। এবার সিপিআইএম যদি ক্ষমতা এসে মনে করে যে আমার যাকে তৃণমূলের যে লোকটাকে পছন্দ নয়, পুলিশকে বলে দিলাম চলো এনকাউন্টার করে দাও, বলছি তাহলে তো আমরা সভ্য সমাজে বাস করতে পারবো না। এবার এটা ডিমার্কেট, হ্যাঁ তোমার এই পয়েন্টটাও ঠিক, আমি কারণ এটাও ঘটনা। আমি যদি মাওবাদীদের দিক থেকে বলি, তো ভাই তোমরাই তো আবার সমস্ত আইন আদালত সবকিছুকে লাটে তুলে দিয়ে তোমরাই তো ঠিক করেছিলে যে আমরা একেবারে মানে গোলাগুলি করে সব মানে ফ্যাসলা নিয়ে নেবো। তুমি গুলি করার সময় করবে, আর যখন গুলি খাওয়ার সময় বলবে যে আমার যাবতীয় সিভিল রাইটস চাই। সুতরাং মাওবাদীরা তো 2 নম্বরই, ওরা তো হিপোক্রিট, ওদের তো এটা এর মধ্যে তো 2 নম্বরই রয়েছে। তো বটে, তার কারণটা হচ্ছে আজ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে যত লড়াই হয়েছে তাতে আমাদের যত বীর জওয়ান বীর গতি প্রাপ্ত হয়েছে বলে হিন্দিতে বলে, তার থেকে অনেক বেশি কেন্দ্রীয় বাহিনী, সিআরপিএফ এবং আমাদের বিভিন্ন নিরাপত্তা এজেন্সি অনেক বেশি সংখ্যায় মেরেছে। এবং এটা তো ঘটনা যে আমাদের, আমি বলছি সিপিআই বলতো 3.5 বছরের মধ্যে 400 লোক খুন, জাস্ট ওই একটা জায়গাতে, ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর, এখন তার একটা অংশ ঝাড়গ্রাম হয়েছে, ওই মানে এখনকার ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া পুরুলিয়া, মানে বাঁকুড়ার একটা দিক যেটা জঙ্গলের মধ্যে পড়ছে, পুরুলিয়া যে অংশটা জঙ্গলের মধ্যে পড়ছে, এইটুকু একটা রেডিয়াসের মধ্যে 400 লোক খুন। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে সেই যেরকম ভাবে আগেকার দিনে সেই ছবিতে দেখতাম যে সেই জানোয়ার, তুমি দেখেছো তো, আমার থেকে বেশি তুমি জানবে, সব জানোয়ারদেরকে মেরে যেরকম ভাবে হাতটা পাটা বাঁশে করে বেঁধে নিয়ে যাওয়া হতো কাঁধে করে, সেই অ্যাস্টেরিক্স ওবেলিক্সের কমিক্সে পড়ে সেই বুনো শুকুরের রোস্ট হবে, গ্রামে পিকনিক হচ্ছে, সেরকম ভাবে মানুষকে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। একটা মানুষ মরে আছে, তার শরীরটা এখানে পড়ে আছে, শরীরটা ওখান থেকে তুললো, তার মাথাটা পড়ে আছে 1.5 কিলোমিটার দূরে, সেখান থেকে মাথাটা তুললো, তারপর দুটোকে একসাথে তার বাড়ির লোককে দিয়ে বলা হচ্ছে তোমরা পুড়িয়ে। আমি বলছি যে এরা মানুষের পর্যায়ে পড়ে না, কিন্তু মুশকিলটা কি ঋতদা, দেখো রাবণ যখন সীতা হরণ করতে আসে না, রাবণ তখন না 10টা মাথা নিয়ে আসে না, রাবণ তো ভিখিরির ছদ্মবেশেই আসে, তারপরে সীতাকে লক্ষণ রেখার বাইরে বার করে তারপরে রাবণ নিজের দশানন চেহারাটাকে দেখায়। এবং কথাটা হচ্ছে যে রাষ্ট্র, সে যেই থাক, বিজেপি থাক, কংগ্রেস থাক, সিপিএম থাক, যেই থাক, রাষ্ট্র যদি এখন ওই তোমার ওই মানে লক্ষণ রেখার বাইরে আমাদের গণতন্ত্রকে নিয়ে চলে আসতে পারে, যেখানে এই যে আদালত, ট্রায়াল, হ্যাঁ, তা এই যে লক্ষণ রেখাটা আছে বিটুইন স্টেট অ্যাট্রসিটি অ্যান্ড অ্যান ইন্ডিভিজুয়ালস রাইট, এই যে লক্ষণ রেখা, মাওবাদী দেখিয়ে যদি লক্ষণ রেখাটাকে ওটা তুলে দিতে পারে, তারপরে কে গ্যারান্টি দেবে যে এইটাকে ওই মাওবাদীদেরকে দিয়েই থেমে থাকবে, তারপরে সেটা সিভিল সোসাইটি থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে বিরোধী দল অব্দি চলে যাবে না। আমি বলছি, আমি যদি আজকে লাইসেন্সটা পেয়ে যাই, ধরো কোনো সিপিএম এর লোক, সে আজ ক্ষমতায় এসে 15 বছর তৃণমূলের কাছে এত অত্যাচারিত হয়েছি, নে চল শুটার সাইড একটা পুলিশকে বলে দিলাম, যাও ওখানে যাও, ঝামেলা দেখবে, এনকাউন্টার করে দেবে। আমি বলছি কাউকেই এতটা পাওয়ারফুল করতে নেই গণতন্ত্রে, আমি বলছি সিপিএমকেও এতটা পাওয়ারফুল করতে নেই কখনো, তাই না? সুতরাং এই this absolute power will corrupt absolutely whoever is running the state. আমাদের এই খুব নৈতিক একটা জায়গা থেকে, খুব এই অবজেক্টিভ জায়গা থেকে একটা স্ট্যান্ড। এখানে মাওবাদীদের প্রতি আমরা সিম্প্যাথেটিক হব? কটা বিজেপির লোককে মরতে হয়েছে গো মাওবাদীদের হাতে? এখন আমি দেখছি তৃণমূলের লোক জ্ঞান দিচ্ছে, তোরা মাওবাদীদেরকে দিয়ে মারালি সিপিএম কে, এবার মাওবাদীর মৃত্যুতে কেন সেটা একটা মানে জাতীয়তাবাদী মৃত্যু, তৃণমূলের কাছ থেকে আমার জ্ঞান শুনতে হবে। এটা কিন্তু শতরূপে এটা তো আমাদের মানে কোনো অস্বীকার করার জায়গা নেই। বুদ্ধদেব ভট্টাচার্য পারেননি কিষাণজিকে সরিয়ে দিতে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন কিষাণজিকে তো আটকানো গেল, সরিয়ে দেওয়া হলো। হ্যাঁ, বুদ্ধদেব ভট্টাচার্য থাকাকালীন তো মমতা ব্যানার্জির কনভয়েতেও ল্যান্ডমাইন বিস্ফোরণ করানো যায়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো ক্ষমতায় না থেকেও করে দেখিয়ে দিয়েছিলেন। সুতরাং সে তো মমতা ব্যানার্জি তো অনেক কিছু পারেন যা বুদ্ধদেব ভট্টাচার্য পারেননি। বুদ্ধদেব ভট্টাচার্য পেরেছিলেন নাকি নিজের ক্যাবিনেটের কোনো মন্ত্রীর বান্ধবীর খাটের তলায় 55 কোটি টাকা জমাতে? কি একটা লোক চিন্তা করো।
24 বছর একটা রাজ্যের মন্ত্রী থাকলেন, 10 বছর মুখ্যমন্ত্রী থাকলেন, করে 450 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে মারা গেলেন। আর তৃণমূলের একটা পঞ্চায়েত মেম্বারকে দেখো, তার দুবাইতে বাড়ি হয়ে গেছে। তো বুদ্ধদেব ভট্টাচার্যের অনেক ব্যর্থতা আছে। তুমি বুদ্ধদেব ভট্টাচার্যের কটা ব্যর্থতা নিয়ে আলোচনা করবে? বুদ্ধদেব ভট্টাচার্য, তোমরা আর্ট ক্লাসে কত খবর করেছিলে বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে? বুদ্ধদেব ভট্টাচার্য পেরেছিল নাকি দুপুরবেলা টেলিকাস্ট বন্ধ করে দিতে? জয়ন্তদা থেকে শুরু করে আর্ট ক্লাসের সমস্ত ক্রু এই অফিস থেকে নেমে নিচে ল্যাম্পপোস্টের বাইরে দাঁড়িয়ে উপরে তার দেখছে যে কখন আমাদের কেন কোথা থেকে তার চলে গেল, কোথা পেরেছিল বুদ্ধদেব ভট্টাচার্য। মমতা ব্যানার্জি তো দেখিয়ে দিল আর্ট ক্লাসকে কিভাবে মিডিয়াকে সামলাতে হয়। সে তো বুদ্ধদেব ভট্টাচার্য কত কিছু পারেননি যা মমতা ব্যানার্জি পেরেছেন। তো অসুবিধা কি আছে? বাহ, তোমার দিনে দিনে তুমি ভক্ত হয়ে উঠছো। আমি বলছি তোমাদের ভক্ত হয়ে লাভটা কি হলো, এটাই বোঝার চেষ্টা করছি। আর+ নিউজে শতরূপের এই মূল্যবান বক্তব্যটা অনবদ্য ছিল। শতরূপ ঘোষ বললেন, মাওবাদীদের প্রতি বিন্দু মাত্র সহানুভূতি নেই। মাওবাদীরা যত সিপিআইএম কর্মীকে খুন করেছেন, অন্য কাউকে এত খুন করেনি। আর মাওবাদীদের প্রতি বামেদের সহানুভূতি থাকবে? বামেরা সবসময় কঠোর সমালোচনা কোথায় করে আপনারা জানেন? বামেরা যখন সমালোচনা করে তখন তার পেছনে কারণ থাকে, লজিক থাকে। আর তৃণমূলের নেতাদের দেখুন কোথায় দুবাইয়ে বাড়ি হচ্ছে, শতরূপ তো ঠিকই বললেন। বাম জামানার নেতাদের দেখুন, মাওবাদীদের দমন করেছিল বামেরা, আর বামেদের নামে এখনো কালি ছেটানোর চেষ্টা চলছে। যাই হোক, শতরূপ ঘোষের উত্তর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।